নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। আগস্টের প্রথম দিকে অথবা জুলাইয়ের শেষে রাজ্যে অনুষ্ঠিত হতে পারে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার। জেআরবিটির মেরিট লিস্ট প্রকাশ করার দাবিতে চাকুরি প্রত্যাশীদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বেকার যুবক যুবতীরা। এডিসি প্রশাসনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। এডিসি প্রশাসনের নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করল প্রদেশ যুব কংগ্রেস। সোমবার সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান যুব কংগ্রেস নেতৃত্ব। জমি সংক্রান্ত বিবাদ ঘিরে ছোট ভাইয়ের দায়ের কোপে আহত বড় ভাই। ঘটনা চুড়াইবাড়ি এলাকায়। চোখ রাখবো বিস্তারিত সংবাদগুলির দিকে। আগস্টের প্রথম দিকে অথবা জুলাইয়ের শেষে রাজ্যে অনুষ্ঠিত হতে পারে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার শরবিন্দু চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগস্ট মাসের প্রথম দিকে শেষ হচ্ছে বর্তমান পঞ্চায়েতগুলির মেয়াদ। সেই দিকে লক্ষ্য রেখে যথা সময়ের মধ্যে পঞ্চায়েত নির্বাচন করার জন্য কমিশন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি। এর জন্য পোলিং স্টেশন নির্ণয় করা ও ড্রাফট ভোটার তালিকা প্রকাশের কাজ ইতিমধ্যেই করা হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশনার জানান। শোনা যাক ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিস্তারিতভাবে কি জানালেন তিনি। এখন ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। বর্তমান যে পঞ্চায়েত কাজ করছে, স্বাভাবিকভাবে কমিশন থেকে আমরা উদ্যোগ নিয়েছি যাতে ডিউ টাইমে ইলেকশন করা যায়, অর্থাৎ ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যে যাতে পঞ্চায়েত ইলেকশন কমপ্লিট করা যায়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা ভোটার পোলিং স্টেশনের যে লিস্ট সেটা ফাইনালাইজ করেছি। আপনারা জানেন 2650 পোলিং স্টেশন আমাদের 35টি ব্লকে প্রয়োজন হবে, সেটা অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে। তাছাড়া তার পরবর্তী স্টেজে আমরা ইতিমধ্যেই ড্রাফট ভোটার লিস্ট আমরা পাবলিশ করেছি, যার ক্লেমস অ্যান্ড অবজেকশনের পিরিয়ড এখন চলছে। আগামী 24 তারিখ এটা ফাইনাল করা হবে। এই ড্রাফট রোল অনুযায়ী আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 12,95,000। সেই প্রেক্ষিতে জুলাইয়ের শেষ অথবা আগস্টের প্রথমে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে এদিন ইঙ্গিত দেন রাজ্য নির্বাচন কমিশনার শরবিন্দু চৌধুরী। রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সাংগঠনিক তৎপরতা শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর তাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে আরও সক্রিয় হয়ে উঠবে রাজ্যের রাজনৈতিক ময়দান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার অফিস লেন স্থিত কর্ম বিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। চাকুরি প্রত্যাশীরা সুষ্ঠু বিচারের দাবিতে ফের মাঠে নামলেন। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও জেআরবিটি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করেনি বলে অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। সোমবার অফিস লেন স্থিত কর্ম বিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরি প্রত্যাশীরা। তাদের একটাই দাবি, অতি দ্রুত যেন জেআরবিটির মেরিট লিস্ট প্রকাশ করা হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেন এই বিষয়টির প্রতি মানবিকতার নজরে দেখেন, এমনটাই আর্জি বিক্ষোভকারীদের। চাকুরি প্রত্যাশী একজন বলেন, এমন অনেকেই রয়েছেন যারা পরীক্ষার ফলের অপেক্ষা করতে করতে বয়সোত্তীর্ণ হয়ে গেছেন। তাদের প্রতি দপ্তর যেন মানবিক দৃষ্টিকোণ রাখে। আমরা এটা আমাদের 2019 সালে সেটা আমাদের এই পরীক্ষা দেওয়া হয়েছে। আমরা ইন্টারভিউ আমাদের জানুয়ারি মাসের 19 তারিখে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আজকে 4.5 মাস হয়ে গেছে, 4.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের রেজাল্টটা এখনো মেরিট লিস্ট পাবলিশ করছে না তারা। ওদের কাছে কিছু ছিল, ওনাদেরকে বলেছে যে ইলেকশনে গণনার পর রেজাল্টটা পাবলিশ করবে। তো তাদের প্রসেস ইলেকশন গণনার পর চালু করবে তারা।
কিন্তু এখন ইলেকশন গণনা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ম্যারিট লিস্টটা এখনও পাবলিশ করছে না। তো ওনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছুদিনের মধ্যে আমাদের ম্যারিট লিস্টটা পাবলিশ করার জন্য ওনাদের কাছে আমাদের দাবি রয়েছে। আর আমার মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে ওনার কাছেও ওনার নিকটও আমার এটাই রিকোয়েস্ট যে আমাদের ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি, যাতে জিআরবিটির ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি সম্ভব দেওয়া দেওয়া হয়। আর আমাদের যেখানে ক্যান্ডিডেট রয়েছে এখানে কিছুতে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ওভার এজ হয়ে গেছে, ওদের বিষয়টাও দেখা দরকার। তো খুব তাড়াতাড়ি যাতে ম্যারিট লিস্টটা কিছুদিনের মধ্যে দেওয়া দেওয়া হয়, এটাই আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। শীঘ্রই যদি তাদের দাবি পূরণ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন চাকুরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি প্রশাসনের 110টি পদে চাকুরি সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। বিশালগড় থানার পুলিশের হাতে আটক ওই ব্যক্তির নাম অমিত দেববর্মা। তাকে রবিবার গভীর রাতে গোলাঘাটি কসবা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে অভিযুক্ত অমিত দেববর্মাকে পশ্চিম থানার পুলিশের হাতে হস্তান্তর করে বিশালগড় থানার পুলিশ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই নিয়ে 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আগরতলা অ্যাডভাইজার চৌমুহনী থেকে জেরক্স দোকানের মালিক চয়ন সাহাকে আটক করে পুলিশ। ঘটনার পুলিশি তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি। আমাদের কাছে ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন থেকে একটা রিকুইজিশন এসেছিল ওকে ডিটেন করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা ওকে অমিত দেববর্মাকে ডিটেন করেছি এবং তাদের পুলিশ অফিসার এসেছি, এখন হ্যান্ড ওভার করে দিয়েছি। কোথায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে? তা আমাদের পুলিশ স্টেশনের এরিয়া থেকে ওকে গ্রেফতার করা হয়েছে। স্যার কি কারণে গ্রেফতার করা হয়েছে? তো ওয়েস্ট পিএস এর একটা কেসে ওয়ান্টেড আছে, সেই কেসে একটা জাতীয় এক্সামিনেশন রিলেটেড কেস, হ্যাঁ, ওই এক্সামিনেশন রিলেটেড কোশ্চেন পেপার রিলেটেড কেসে ওকে ডিটেন করা হয়েছে। বাকি সব কিছু তথ্য আমরা ওয়েস্ট পিএস থেকে। স্যার কি নাম যে অ্যারেস্ট হয়েছে, কি নাম স্যার? ওর নাম অমিত দেববর্মা। টিটিএডিসিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিভিন্ন বিরোধী সংগঠন। এর আগেও রাজ্যে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে, তবে পুলিশি তদন্তের সর্বশেষ গতি প্রকৃতি নিয়ে রয়েছে গভীর ধোঁয়াশা। অনেক মহলের অভিযোগ, অদৃশ্য হাতের ইশারায় মাঝপথেই থমকে আছে তদন্তের কাজ। বিশালগড় থেকে ফায়াম আহমেদের রিপোর্ট, নিউজ নাও। এডিসি প্রশাসনের নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করল প্রদেশ যুব কংগ্রেস। সোমবার সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান যুব কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এই প্রসঙ্গে এডিসি প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ফলে অনিশ্চিত 26,000 চাকুরি প্রার্থীর ভবিষ্যৎ। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি। এডিসিকে চালাতে প্রদ্যুৎ কিশোরের তেপরামথা দল চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানান নীলকমল সাহা। এর নৈতিক দায়িত্ব নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পদত্যাগ দাবি করেন তিনি। পেপার লিক হয়ে যাওয়ার, অতএব কি অ্যান্সার্স লিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং টোটাল 26,000 যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আমাদের প্রশ্ন হলো যে কিভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কি অ্যান্সার শিট লিক হতে পারে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে কাদের হাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে, তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয়, তাই আমাদের দাবি। উল্লেখ্য, এডিসিতে প্রশ্নপত্র ফাঁসে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে সরব হয়েছে ডান বাম সহ বিভিন্ন বিরোধী সংগঠন। এডিসি প্রশাসনে চরম দুর্নীতি চলছে বলেও এদিন উল্লেখ করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য রেজাল্টের ডেট ছিল 16ই জুন, সেই রেজাল্টের ডেটটাকে 4ই জুন করে আনা হলো এবং অনেক স্টুডেন্ট এটাই বলছে যে ইলেকশনের রেজাল্টের দাবিতে যেন এই স্ক্যামটা পিওরভাবে
ঢেকে যেতে পারে, তাই এই ষড়যন্ত্র। আজকে আমরা যদি রেকর্ড দেখি, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে দেশে 70টা পরীক্ষায় পেপার লিক হয়েছে। বিজেপি শাসনে দেশে প্রশ্নপত্র ফাঁসের 70টি ঘটনা ঘটেছে এবং এর ফলে অনুমানিক 1.5 কোটি চাকুরি প্রার্থী যুবক যুবতী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জমি সংক্রান্ত বিবাদ ঘিরে ছোট ভাইয়ের দায়ের কোপে আহত বড় ভাই। ঘটনা চুরাইবাড়ি এলাকায়। ছোট ভাইয়ের দায়ের কোপে আহত বড় ভাইয়ের নাম ফরিজ উদ্দিন। গুরুতর আহত ফরিজ উদ্দিনকে ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে। জানা গেছে, জমি সংক্রান্ত বিবাদ ঘিরে ফরিজ উদ্দিনকে দা দিয়ে আঘাত করে তার দুই ছোট ভাই আব্বাস উদ্দিন ও আলমাস উদ্দিন। মানুষের চিৎকার শুনিয়া আইয়া দেখছি আমার শেষ হয়ে গেছে। কি দেখছেন আয়া? আমি বাড়িতে আসলাম না, আমি আরেকখানো আসলাম, আর এই মানুষের চিৎকার দিতে, চিৎকার শুনিয়া মানুষে কইছে যে তোমার বাড়ি যাও, মার্ডার হয়ে গেছে। তখন আমি আরেকখান তাকে দৌড়াইয়া আইয়া ভাইছি মার্ডার হয়ে গেছে, মার্ডার শেষ হয়ে গেছে। কি দিয়া মারছে? দা দিয়া। কে মারছে? বাইয়ে মারছে। ছোট না বড়? ছোট। আর তাই নাকি বড়? তা না ছোট। মানে ছোট ভাই মারছে হ্যাঁ বড় ভাইরে? হ্যাঁ। কি কারণে? কাগজ, টাকার কাগজ লইয়া। কাগজ কিয়া খুঁজছে, টাকার কাগজ লইয়া। আর কে আসলো সঙ্গে? ভাই একটা না, ভাই দুইটা আছে। দুই ভাই মিলে মারছে? হ্যাঁ, দুই ভাই মিলে মারছে। কি কি দিয়া মারছে? লাঠি দিয়া মাথাত মারছে। আহত ফরিজ উদ্দিনের শারীরিক অবস্থা দেখে তাকে জিবিতে রেফার করে স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি ফরিজ উদ্দিন। তার পেটে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবিলম্বে ফলাফল প্রকাশের দাবিতে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। ত্রিপুরা পুলিশের 1000টি শূন্য কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ। সোমবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। জমা দেন ডেপুটেশন। তাদের দাবি, দুর্গাপুজোর আগেই ফলাফল প্রকাশ করতে হবে। 2021 সালে সেপ্টেম্বর মাসে ত্রিপুরা পুলিশের 1000টি শূন্য কনস্টেবল পদে মহিলা ও পুরুষ নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়। করোনার কারণে শারীরিক পরীক্ষা নেওয়া হয় 2022 সালে। লিখিত পরীক্ষা হয় 2024 সালের জানুয়ারি মাসে। এরপর 6 মাস শেষ হতে চললেও এখনো বের হয়নি ফলাফল। 21-এ আমাদের প্রসেস শুরু হয়েছে, ত্রিপুরা পুলিশের ইন্টারভিউর প্রসেস শুরু হয়েছে, কিন্তু 2022-এ ফিজিক্যাল দেওয়া হয়েছে আমরা। তারপর আমরা 2023-এ আমরা দিছি, রাইটিং এক্সাম দিছি, কিন্তু 24-এও এটার কোনো রেজাল্টের কোনো আমরা আউট পাইতেছি না। যেহেতু এটা চাকরির ইন্টারভিউ, এটা যদি ভাইবাটা যদি আমার যদি দেখাইতো, তাহলে তো আমরা বুঝতে পারতাম যে কি হয়েছে না হয়েছে। তো আমরা চাই যে অতি সত্বর যাতে এটার যাতে একটা ব্যবস্থা করা হয়। তারা কতজন রয়েছেন সারা রাজ্যে? আমরা তো প্রায় 6000-এর মতো প্রায় টিকেছি ফিজিক্যালে। এখন পর্যন্ত আমরা রাইটিং এক্সাম দিয়েছি 6000-ই, কিন্তু এখন পর্যন্ত ভাইবার জন্য যদি ডাকানো হয়নি, তার জন্য আমরা বসে রয়েছে। রাইটিং এর কোনো রেজাল্ট বের হয়েছে কি? না, রাইটিং এর কোনো এক্সাম বের হয়নি বা রেজাল্টও কোনো বের হয়নি, তার জন্যই তো আমরা আসা এখানে। বর্তমানে প্রায় 6000 চাকরি প্রার্থীর দাবি, অতি দ্রুত যেন ফলাফল প্রকাশ করে সংশ্লিষ্ট বোর্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিশু পাচার রোধে ও শিশুদের কাছে নানান সুবিধা পৌঁছে দিতে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস ও রাজ্য শিশু অধিকার কমিশনের যৌথ বৈঠক। প্রজ্ঞা ভবনে উপস্থিত শহরের বিভিন্ন থানার ওসি ও প্রশাসনিক আধিকারিকরা। রাজ্যে বন্ধ হয়নি শিশু কেনাবেচা। পাশাপাশি শিশুদের অপহরণ করে বিক্রি করে বিভিন্ন অসামাজিক কাজে লাগানো হয়। কিভাবে এই শিশু পাচার বন্ধ করা যায় তা নিয়ে সোমবার বাল তস্করি সে আজাদি 2.0 কর্মশালা হয় প্রজ্ঞা ভবনে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস ও রাজ্য শিশু অধিকার কমিশনের যৌথ উদ্যোগে এবং পশ্চিম জেলা প্রশাসনের সাহায্যে হয় কর্মশালাটি। উপস্থিত ছিলেন বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা। শিশুদের কিভাবে বিভিন্ন সরকারি প্রকল্পের আওতাভুক্ত করা যায় তা নিয়েও আলোচনা হয় কর্মশালায়। তো সবাইকে শুভ সকাল, নমস্কার। আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের যৌথ উদ্যোগে এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতায় আজকে এখানে কম্বেটিং প্রিভেন্টিং
অ্যান্ড চাইল্ড ট্রাফিকিংয়ের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এটা মূলত চাইল্ড ট্রাফিকিংয়ের বিষয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটি জোর দেওয়া হচ্ছে, কারণ আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গেও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ট্রাফিকিংয়ের সমস্যা খুব গুরুতরভাবে দেখা যাচ্ছে। দেশের 100টি সীমান্তবর্তী এলাকায় শিশু পাচার প্রতিরোধের জন্য এই সচেতনতামূলক অনুষ্ঠান চলছে। একদিকে বিপ্লব কুমার দেব দাবি করছেন রাজ্যে আর শিশু বিক্রি বা পাচারের মতো ঘটনা দেখা যায় না। অন্যদিকে শিশু পাচার রোধে সরকারি প্রতিষ্ঠানগুলির সচেতনতামূলক কর্মসূচি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘদিন ধরেই নিয়মিতকরণের দাবিতে আন্দোলন করে আসছে স্বাস্থ্য দপ্তরের কর্মরত ক্যাজুয়াল কর্মীরা। নিয়মিতকরণের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরেই আবেদন জানিয়ে আসছেন তারা। ইতিমধ্যেই তারা তাদের চাকুরির 10 বছর পূর্ণ করেছেন। সেই মোতাবেক তাদের নিয়মিত হওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার তাদের নিয়মিত না করে স্থগিত রেখেছে প্রক্রিয়া। ফলে তারা বাধ্য হয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন, যার মূলে হাইকোর্ট চলতি বছরের গত মাসের 13ই মে একটি রায় দেয় যে যদি কর্মীদের নিয়মিত না করা হয় তাহলে যেন সমকাজে সমবেতন দেওয়া হয়। সে ব্যাপারে সোমবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট রায়ের কপি নিয়ে ডেপুটেশন প্রদান করে ক্যাজুয়াল কর্মীরা। আমাদের স্বাস্থ্য দপ্তরের ক্যাজুয়াল কর্মীরা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য অধিকর্তা এবং রাজ্য সরকারের নিকট একটা দাবি ছিল যে রেগুলাইজেশন করার জন্য। সেটা আমরা দীর্ঘদিন 20 থেকে 25 বছর, কারো বা 30 বছর স্লিপ ওয়ার্কারে কাজ করে শেষে 2010-এ ক্যাজুয়াল কর্মীতে তাদের স্বীকৃতি দেয় রাজ্য সরকার। এই মূলে আমার 10 বছর কমপ্লিট হওয়ার পরে রেগুলার হওয়ার কথা ছিল। নিট ইউজি 2024-এর পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নামলো এবিভিপি। নিটের একাধিক অনিয়ম নিয়ে সুর চড়ালো রাজ্যের ছাত্ররা। নিট ইউজি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে সোমবার পথে নামলো এবিভিপি ছাত্র সংগঠন। উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক অভিযোগ তোলে পরীক্ষা গ্রহণকারী সংস্থা এনটিএর বিরুদ্ধে। এই সমস্যা সমাধানের জন্য তারা সিবিআই তদন্তের দাবি জানায়। চলতি মাসের 4 তারিখ এই বছরের নিট ইউজির ফল প্রকাশ হয়, যেখানে কোনো বছর 2 জন, কোনো বছর 4 জন করে প্রথম হন। সেখানে এই বছর সমগ্র ভারতে প্রথম হয়েছে 67 জন, তাও আবার পুরো নাম্বার 720 পেয়ে। এছাড়াও কয়েকজন 719, 718 নম্বরও পেয়েছেন, যা পরীক্ষার নিয়ম অনুযায়ী সম্ভব নয়। এছাড়াও বিহার থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এনটিএ জানিয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়নি। এছাড়া পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের সময় নষ্ট হওয়ায় নম্বরগুলি গ্রেস মার্ক হিসেবে দেওয়া হয়েছে। নমস্কার, আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের তরফ থেকে আমরা জানি এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে নিট পরীক্ষা নিট ইউজি কন্ডাক্ট করায়, সেখানে পরীক্ষা চলাকালীন বিভিন্ন রকম আরোপ এনটিএর উপর ছিল। এখানে পেপার লিক, এক্সাম হাইজ্যাকিং, যেটা আমরা প্রথম শুনতে পাচ্ছি হোয়াট ইজ এক্সাম হাইজ্যাকিং। সেন্টারের মধ্যে গুজরাটের একটা সেন্টারের মধ্যে সেন্টার ওনারকে গুজরাট হাইকোর্ট অ্যারেস্ট করে, কারণ উনি স্পেসিফিকলি স্টুডেন্টদের বাড়তি বেনিফিটস দেওয়ার জন্য সেই সেন্টারের মধ্যে পরীক্ষা চলাকালীন ওদের হেল্প করেছে। গুজরাট কোর্ট ওদেরকে অ্যারেস্টও করেছে। ইউপির মধ্যে পরীক্ষার আগে পেপার লিকের জন্য 13 জনকেও বিহার পুলিশ অ্যারেস্ট করেছে। তার পাশাপাশি আমরা দেখতে পাই টেলিগ্রামের মতন প্ল্যাটফর্মে পরীক্ষা 48 ঘন্টার আগে 30,000 টাকা 50,000 টাকার বিনিময়ে এক্সাম পেপার লিক করা হয়েছে। সব কিছু জানা সত্ত্বেও কেন এনটিএ এক্সামটা করালো বা এই সব বিষয় নিয়ে একটা স্টেটমেন্ট এনটিএ দিল না, যেখানে আমরা দেখতে পাই এনটিএ স্টেটমেন্ট দিচ্ছে যে ওরা এক্সাম রিনিট করাবেন না। আমরা বলছি কেন করাবেন না? ওরা যদি এরকম, ওরা মানছে যে ওরা এক্সাম সেন্টারে এরকম প্রবলেম হয়েছে, যার জন্য ওরা এক্সাম সেন্টারকে চেকিংয়ের জন্য দিয়েছে, কিন্তু ওরা বলছে ওরা রিনিট করাবে না। কেন করাবে না এটা আমরা দাবি, রিনিট করাতে হবে। বর্তমানে নিটের অনিয়ম নিয়ে তোলপাড় দেশ। দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীদের আত্মহত্যার ঘটনাও সামনে আসছে। পরীক্ষার্থীরা এই অনিয়মের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করছে, পাশাপাশি নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিও তুলছেন তারা। অন্যদিকে এনটিএ জানিয়েছে নতুন করে আর পরীক্ষা নেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবিতে ভোট বয়কটের পরেও নেই অবস্থার উন্নতি। বেহাল রাস্তাঘাট নিয়ে চরম বেহাল মালদা কুমারপাড়ার মানুষের জীবন। ধলাই জেলার আমবাসা মহকুমাধীন
মালদাপাড়ার রাস্তার অবস্থা বেহাল। এতটাই খারাপ রাস্তা যে সামান্য একটি গাড়িকে চালাতে নিতে হয় দড়ির সাহায্য। ভাঙাচোরা ও কর্দমাক্ত রাস্তা দিয়েই যাতায়াত করেন সাধারণ মানুষ ও রোগীরা। স্বাধীন নাগরিক হয়েও উন্নয়নের ছিটেফোঁটা নেই মালদা কুমারপাড়ায়। ব্যাপক ক্ষোভের সঙ্গে স্থানীয় মানুষজন জানান, ভোট বয়কটের পর সহসাই রাস্তার সংস্কার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় ডিএম। তবে আজ পর্যন্ত সেই লক্ষ্যে কোনো কাজ করা হয়নি বলে জানান স্থানীয় এক জনজাতি যুবক। আমরা করতে চাই, আমরা ডিএম সাহেবের একবার জানানো হয়েছে। এই গত তোমার লোকসভা ইলেকশন ভোটের সময় আমরা ভোট বেকর হয়েছে, তখন আমরা দিয়ে দিয়েছে, মানে এগ্রিমেন্ট মতন কোনো একটা প্রমাণপত্র দিয়ে গেছে ডিএম সাহেব। হ্যাঁ, আপনারা কোনো কিছু এই 2024 আন্ডারে আপনারা রাস্তা ঠিক করে দিবেন। কবে থেকে রাস্তা ধরবো কইছে ডিএম সাহেব? ডিএম সাহেব কইছে আপনারা যে সময় ভোট ইলেকশন মানে বুট খুলবো তারপর থেকে আমরা শুরু করবো এই 24 থেকে। রাজনীতি পার্টি পক্ষে থেকে কেউ আইছে? কেউ আসছে না এখনো। যে সময় বুট বিক্রি করা হয়েছে এমএলএ বা মিনিস্টার এমপি কেউ আইছে? সেই সময় কেউ আসছে না। আমরা কেউ আইছে না? না এডিএম আইছে? এডিএম আইছে, ডিসেম স্যার আইছে, এখানে আবার পুলিশ গঙ্গানগর পিএসটিএস এসে তারা। আর বুট পরের দিনেই আমরা কালেক্টর সাহেব ডিএম সাহেব আয়া আমরা চাম্পারা এই গুলগড়ে টিএসআর ক্যাম্পে এখানে আমরা এগ্রিমেন্ট করে দিয়ে গেছে। ঠিক আছে, রাস্তা ঠিক করে দিবি, কিন্তু এখনো কেউ আয়া দেখছে না। আপনারা স্থানীয় জনপ্রতিনিধিরাও এলাকার উন্নয়নের প্রশ্নে নির্বিকার ভূমিকা নিয়েছেন বলে ক্ষোভের সঙ্গে জানান ভুক্তভোগী মানুষ। তাদের বক্তব্য, প্রশাসনিক অবহেলা আর নিষ্ক্রিয়তার কারণে চরম দুর্দশায় কাটছে তাদের জীবন। ব্যুরো রিপোর্ট, নিউজ। ফিরে এসছে একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ নাও। ফের গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস সুদম্বিকা আরের নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানায় উদ্ধার বিপুল পরিমাণ মাদক। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মুঙ্গিয়াকামী এলাকায় নেশা বিরোধী অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী, ফেন্সিডিল, গাঁজা সহ আটক করা হয় 3 জন নেশা কারবারিকে। এদিন মুঙ্গিয়াকামী এলাকার তথাকথিত মাদক মাফিয়া সঞ্জয় গান্ধী দেববর্মার গোপন ডেরায় বিশেষ অভিযান চালিয়ে 12,018 বোতল ফেন্সিডিল সহ 4 কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়েছে এবং এর পাশাপাশি গাঁজা প্যাকেটিং করতে ব্যবহৃত বিভিন্ন মেশিনও উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। আটককৃত নেশা সামগ্রীগুলির বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানান তেলিয়ামুড়ার এসডিপিও।
1218 फैंसी ड्रिल और 4 kg गांजा मिला। गांजा प्रेस करने वाला मशीन, वेइंग मशीन वगैरह मिला। हमने 3 लोगों को अरेस्ट किया है इसमें और एक स्पेसिफिक NDPS केस हमने रजिस्टर किया। তবে যেভাবে দিনের পর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা সহ অবৈধ নেশা সামগ্রী আটকের ঘটনাগুলি সামনে আসছে তা নিশ্চিতভাবে রাজ্যবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। রাজ্যের প্রতিনিয়ত নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের আটক করা সত্ত্বেও কেন দমছে না নেশার সাম্রাজ্য, এমনটাই প্রশ্ন বিশেষজ্ঞ মহলের। তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, নিউজ নাও। রানীর বাজার পুর পরিষদের উদ্যোগে সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভবিষ্যৎ জীবনে দেশ ও দশের সেবায় প্রতিভাকে কাজে লাগাবার জন্য আবেদন রাখেন সুশান্ত চৌধুরী। শুধু ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য নয় বলে সুশান্ত চৌধুরী জানান। কারণ নেই যে আমি মহিলা, আমি আর কতটুকু করব। আমি একটু পড়াশোনা করব, মা বাবা আমাকে পাত্রস্থ বা বিয়ে দিয়ে দেবেন, তারপর আমি তো পরের ঘরে চলে যাব, সেখানে গিয়ে সংসার ধর্ম করব। এই মানসিকতা থেকে আমাদের দূরে সরে আসতে হবে। কি যে আমি প্রতিষ্ঠিত হব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, আমি সেলফ ডিপেন্ডেন্ট হব, যাতে আমার কারোর উপর নির্ভরশীল না থাকতে হয়। তারপর আমার ফিউচার আমি ঠিক করবো, আমি কোন দিকে যাব না যাব। মা বাবার সাথে কথা বলে মা বাবাকেও খুশি রাখতে হবে। কষ্ট করে মা বাবা পড়াশোনা করিয়েছেন, আমি সেটা ঠিক করব। মহিলাদের কোনো এমন ভাবার কারণ নেই। আমাদের ভারতবর্ষের যেটা ইতিহাস, যে মহিলারা বাড়ি টিটিএডিসির প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে পথে নামল ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন। সোমবার রাজ্যপালের সচিবের কাছে একটি ডেপুটেশন জমা করে ছাত্র সংগঠনের নেতারা। ঘটনার তদন্তের জন্য সিবিআই এর হস্তক্ষেপ দাবি করেছেন তারা। সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ও ডেপুটি প্রিন্সিপাল অফিসারের জন্য 110টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এডিসি প্রশাসন। সেই মোতাবেক নেওয়া হয় প্রস্তুতিও। তবে পরীক্ষার আগের দিন শনিবার সাংবাদিক সম্মেলন করে আধিকারিকরা জানান ফাঁস হয়েছে প্রশ্নপত্র, তাই নির্ধারিত দিনে পরীক্ষা বাতিল করে প্রশাসন। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। You all know what has happened on Saturday night. The recruitment by the TTADC government, the examination was to be held on Sunday yesterday, but one night before the paper got leaked for the post of the subzonal and deputy principal officer under the TTADC government. So we realized that it was a genuine paper leak, and as soon as we got the information, we put a press release, and we have got in touch with all the applicants who are ready to appear for the exam. So we are very much aware. সমাজ সেবার পাশাপাশি বিশ্বের দরবারে রাজ্যের নাম উজ্জ্বল করল কুমারঘাটের বাসিন্দা সুজিত শীল নামে এক যুবক। তিনি কিক বক্সিং এ আন্তর্জাতিক আসরে পদক অর্জন করেন। সে কিন্তু এখানে টাকার জন্য আসেনি, তাকে আমরা কোনো টাকা দিচ্ছি না, টোটালি ফ্রি অফ কস্ট এটা হচ্ছে। সে তার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে যে স্যার আমি এই কলেজে পড়াশোনা করে গেছি, আমি সোমবার NSRCC হলে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সদ্য সমাপ্ত এশিয়া গেমসে জিমন্যাস্টিক্সের স্বর্ণ পদক প্রাপ্ত দীপা কর্মকার ও তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে সংবর্ধনা প্রদান করা হয়। দ্রোণাচার্য পুরস্কার হিসেবে কোচ বিশ্বেশ্বর নন্দী ও সুবর্ণ কন্যা জিমন্যাস্ট হিসেবে দীপা কর্মকারকে সংবর্ধনা প্রদান করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে বাঙালি মহিলা সমাজের সদস্য ছাড়াও খেলোয়াড়দের উপস্থিতি ছিল লক্ষণীয়। সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, কিন্তু আমি জানতাম না, আমি হঠাৎ স্যার আমাকে বললো, এখনই বললো, আসার পর আমি দেখি ওনাদের অসংখ্য অসংখ্য কারণ এইভাবে গুরু শিষ্যের বন্ডিংকে ওনারা ধরেছে মানচিত্রে। সোমবার কুমারঘাট প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রথমবার রক্তদান শিবিরে শতকের ঘর পার করল রক্তদাতার সংখ্যা।
ক্লাবের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরকে ঘিরে ব্যাপক সাড়া পাওয়া যায় কুমারঘাট মহকুমা ঘিরে। শুধু সাংবাদিকতার পেশাতেই থেমে নেই কুমারঘাট প্রেস ক্লাবের কলমচিরা। আবারও সমাজ সেবায় এগিয়ে এসে নজির গড়ল কুমারঘাট প্রেস ক্লাব। একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন, এই লক্ষ্যকে সামনে রেখে সাড়া জাগিয়ে কুমারঘাটে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। কুমারঘাট প্রেস ক্লাব, লায়ন্স ক্লাব এবং আসাম রাইফেলসের 28 নম্বর বাহিনীর যৌথ উদ্যোগে সোমবার কুমারঘাটে মাঙ্গলিক হলঘরে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুচরিত চাকমা, কুমারঘাট প্রেস ক্লাবের সভাপতি তপন বণিক, আসাম রাইফেলসের কমান্ডেন্ট কর্নেল আর.এস. নেগি, লায়ন্স ক্লাব কুমারঘাট রয়্যালসের সহসভাপতি ডক্টর সুব্রত শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে সভাপতি বলেন, বিভিন্ন ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট চলছে। এই অবস্থায় এই ধরনের শিবির যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই ধরনের শিবিরের আয়োজন করার উদ্যোক্তাদের ধন্যবাদ জানান অতিথিরা। तो इसके लिए इसको महान बोला गया है कि ब्लड डोनेशन एक महान दान है, ब्लड दान करना, रक्तदान करना। আমাদের এমআইসি বলেছে যে আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে যে যারাই আমরা হসপিটালে পরিষেবা নিতে যাই, আমরা পরিষেবার বিনিময়ে যাতে এক ইউনিট রক্তদান করার মতো মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়। তো রক্ত স্বল্পতা আমাদের ব্লাড ব্যাংকগুলিতে সর্বদাই থাকে। আর বিগত 3 মাস বিশেষ করে ইলেকশন প্রসেসিং থাকার কারণে আমাদের এই ক্যাম্পগুলো হয়ে ওঠেনি, বা বিভিন্ন ক্লাব, এনজিও বা লায়ন্স ক্লাব, প্রেস ক্লাব ওনারাও এই আয়োজন করতে পারেনি। কিন্তু এখন ইলেকশনের প্রোটোকল শেষ হয়েছে, আমরা ফ্রি হয়েছি। এখন এই যে ক্যাম্পটা করা হচ্ছে খুব সময় উপযোগী একটা ক্যাম্প। যারা আজকে এখানে আয়োজন করেছেন তাদেরকে এর জন্য আমি ধন্যবাদ দিই। আমাদের প্রচুর শর্ট আছে রক্তের। দেশ রক্ষার পাশাপাশি সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসায় আসাম রাইফেলসের প্রশংসা করেন সকলেই। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কুমারঘাট প্রেস ক্লাবের সম্পাদক আশুতোষ পাল। উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সদস্য জনি ভট্টাচার্য, গোপাল মালাকার সহ অন্যান্যরাও। এদিনের শিবিরে কুমারঘাট প্রেস ক্লাবের সদস্য ও 4 জন মহিলা সহ শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কুমারঘাট মহকুমায় আয়োজিত অন্যান্য রক্তদান শিবিরগুলোকে ছাপিয়ে এই প্রথমবার এত বিশাল সংখ্যক রক্তদাতা এদিনের শিবিরে এগিয়ে এসেছেন বলে অভিমত সচেতন মহলের। কমলপুর থেকে দেবজিৎ গুহরায় রিপোর্ট, নিউজ নাও। ধীরে ধীরে মাদক পাচারের করিডোর হয়ে উঠছে তেলিয়ামুড়া। প্রায় দিন ধরা পড়ছে মাদক পাচারকারী, আটক হচ্ছে বিপুল পরিমাণ মাদক। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। মাদক পাচারের জন্য পাচারকারীদের অন্যতম প্রিয় করিডোর হয়ে উঠছে তেলিয়ামুড়া। মাদক মজুত করে রাখা থেকে রেল মাধ্যমে মাদক পাচারের চেষ্টা, আবার জিআরপির বিরুদ্ধে পাচারকারীদের ছেড়ে দেওয়ার অভিযোগ। একের পর এক ঘটনায় সংবাদ মাধ্যমে উঠে আসছে তেলিয়ামুড়ার নাম। রবিবার আবারও তেলিয়ামুড়া রেল স্টেশনে 5 কেজি গাঁজা সহ এক বিহারের যুবক ভরত কুমারকে আটক করেন স্থানীয়রা। তারপর তাকে জিআরপির হাতে তুলে দেন তারা। और कितना लोग है वो? अकेले नहीं है तो? অন্যদিকে গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস সুদাম্বিকা আরের নেতৃত্বে মুঙ্গিয়া কামিতে অভিযান চালায় পুলিশ। সঞ্জয় গান্ধী দেববর্মার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 12,018 বোতল ফেন্সিডিল সহ 4 কেজি গাঁজা। এছাড়াও বাজেয়াপ্ত করা হয় গাঁজা প্যাকিং করার বিভিন্ন মেশিন। आज हमें एक सीक्रेट इन्फॉर्मेशन मिला, उसके अकॉर्डिंग हमें ये बताया गया था कि मुंगिया कामी पीएस के जुरिस्डिक्शन के अंदर बहुत सारा नारकोटिक्स छुपा है। एक मधु कुमार देववर्मा के घर में हमने रेड किया और पाया 1218 फैंसी ड्रिल और 4 केजी गांजा मिला। गांजा प्रेस करने वाला मशीन, वेइंग मशीन वगैरह मिला। हमने 3 लोगों को अरेस्ट किया है केस में और एक स्पेसिफिक एनडीपीएस केस हमने रजिस्टर किया। প্রায় তেলিয়ামুড়া স্টেশন থেকে আটক হচ্ছে গাঁজা ও বিভিন্ন মাদক। জিআরপির বিরুদ্ধে অভিযোগ উঠছে ঘুষ খেয়ে পাচারকারীদের ছেড়ে দেওয়ার। উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ গাঁজা। সব মিলিয়ে বলা যায় মাদক পাচারকারীদের অন্যতম প্রিয় আখড়া হয়ে উঠছে তেলিয়ামুড়া। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, নিউজ নাও। আবারও মানবিক অবক্ষয়ের নিদর্শন মিলল এক পুত্রের আচরণে। বৃদ্ধা পিতাকে রাস্তায় ফেলে রেখে চলে যায় গুণধর পুত্র, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শী এলাকাবাসীদের। বর্তমান সময়ে
আন্তরিক সম্পর্কের থেকে স্বার্থের সম্পর্কটাই যে সবচেয়ে বেশি, তারই প্রমাণ মিলল বিশালগড় রঘুনাথপুর এলাকায়। যে বাবা ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করে ছেলেকে বড় করেন, সেই ছেলেই বড় হয়ে নিজের কাছ থেকে নিজের বাবাকে দূরে সরিয়ে রাখতে বিভিন্ন পথ অবলম্বন করেন। জানা যায়, বৃদ্ধ বাবাকে আসাম থেকে বিশালগড় এনে ফেলে যায় ছেলে। রীতিমতো বিশালগড় রঘুনাথপুর এলাকায় ঘটনাকে ঘিরে দেখা যায় তীব্র ক্ষোভ। প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন। একজন এলাকাবাসী জানান, গভীর রাতে আসাম থেকে বিষ্ণু চৌধুরী নামে এক যুবক তার বৃদ্ধ বাবা তরুণ চৌধুরীকে রঘুনাথপুর একটি কালী মন্দিরের সামনে স্থানীয়দের অজান্তে বৃদ্ধ বাবাকে রাস্তার পাশে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। বিষ্ণু চৌধুরী তার বাবাকে বলে এটাই নাকি ওনার নতুন ঘর। আমি যখন দুপুরবেলা বাড়িতে যাই, বাড়িতে খাওয়া দোকানে যাই, তখন দিয়ে একটা বয়স্ক লোক এখানে ফেলে দিছে। আবার রাত্রে যখন আসি তখন দিয়ে ফেলে দিচ্ছে। পরবর্তী কান্দাকাটি করতেছে, অনেক কিছু জিজ্ঞানি পরে তেনে কইতেছে, আমি জিজ্ঞাসলাম তাহলে বাড়ি কই আপনি? তখন তেনে কইতেছে আমার বাড়ি আসামে, নাম কইছে ছেলে চাকরি করে, ঠিক আছে। ছেলে কইছে যে আপনি এখানে বসেন, আপনি এটা ঘর, এটি বাড়ি, সব কিছু আপনার। বৃদ্ধ বাবা কী করবো, হাত পা ফুলছে, তখন কান্দাকাটি করতেছে। আমরা জল আর স্লাইস মিষ্টি। অসুস্থ অসুস্থ বলতে হেভি অসুস্থ, ট্রিটমেন্ট করছে। চিন্তা ভাবনা করছিলাম যে একটু খাবারটা কিনে দিই, কিন্তু ধরার মতো কোনো পরিস্থিতি নাই। যদি কোনো প্রশাসন যদি মনে করেন থাকে, একটু সাহায্য করে এই বয়স্ক লোকটা একটু বেঁচে গেল। এভাবে সারা রাত রাস্তার পাশে বৃদ্ধ তরুণ চৌধুরী থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এলাকার স্থানীয়দের সেই বিষয়টি নজরে আসতেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রথমে কিছু খাবার দিয়ে সহায়তা করেন। পাশাপাশি স্থানীয়রা কুলাঙ্গার ছেলে বিষ্ণু চৌধুরীকে কঠোর শাস্তির দাবি তোলেন। উক্ত বিষয়টিতে রাজ্য প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে, এমনটাই দাবি এলাকাবাসীদের। বিশালগড় থেকে ফায়াম আহমেদের রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় ও অফিস টিলায় চলছে চোরের তাণ্ডব। রাতের পর এবার দিন দুপুরেই ভাড়াটিয়া এক মহিলার ঘর থেকে চুরি করে নিয়ে যায় দামি মোবাইল। জানা যায়, বিশালগড় অফিস টিলায় পার্থ রায়ের বাড়িতে সোমবার সকালে পেছনের গেট দিয়ে ঢুকে ভাড়াটিয়া শ্রাবণী দাসের ঘর থেকে চোর নিয়ে যায় শ্রাবণী দাসের দামি মোবাইল। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সন্দেহভাজন চোরের ছবি। উক্ত বিষয়ে বিশালগড় থানার অভিযোগ দায়ের করেন শ্রাবণী দাস। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। সকাল 9টার সময়, 9টার থেকে 9:30টার মধ্যে আমার ঘরে ভাড়াটি আছে একজন। তারা এই সকালে অফিস টাইম সবাই যাবে, স্নান টান করতে গেছে, জানালাটা খোলা আসলো, বাস জানলা দিয়েছিল, ওটা ঈদদের ঢুকেছিল, মানে মোবাইল আজকাল মোবাইল নেই আর কি। তারপরে যখন ওই আমরা সিসি ক্যামেরা আছে বাড়িতে, সিসি ক্যামেরা দেখলাম, সঙ্গে সঙ্গে দেখলাম গেট দিয়ে একটা ঢুকলো একটা ছেলে, মানে আমরা চিনতে পারতাম। সোমবার বিজেপি কল্যাণপুর প্রমোদনগর মণ্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবারে আয়োজিত বৈঠকে লোকসভা নির্বাচনে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপি দলের ভালো ফলাফল নিয়ে যেমন আলোচনা করা হয়, ঠিক এর পাশাপাশি এই প্রবণতাকে ধরে রেখে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিকে ঝাঁপিয়ে পড়ার নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়ায় ব্যক্ত করতে গিয়ে জেলা সভাপতি বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রথমেই গোটা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের পরিপ্রেক্ষিতে লোকসভা নির্বাচনে বিজেপি দলের ভালো ফলাফলের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি বিধায়ক আশাবাদী, এখনো যে অল্প সংখ্যক মানুষ বিরোধী শিবির করছেন, তারাও আগামী দিনে শাসক শিবিরে যোগ দিয়ে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হবেন। এবারের লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী 25,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন, এমনটাই জানা যায়। প্রত্যেকটি বুথের সভাপতি, শক্তি কেন্দ্রের মোর্চার সভাপতি, সাধারণ সম্পাদক এবং মণ্ডল কমিটি, বিশিষ্ট যারা পদাধিকারী আছেন তাদেরকে নিয়ে সভা। এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন ইতিপূর্বেই লোকসভা নির্বাচনে আমি দুর্ঘটনার খবরে পড়েছিলাম। এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে বহিরাজ্যে চিকিৎসা থাকা সত্ত্বেও আমার অসুস্থ
কল্যাণপুর বিধানসভার কার্যকর্তারা সর্বোপরি যেভাবে কাজ করেছেন এবং সদ্য লোকসভা নির্বাচনের যে রেজাল্ট সেটা একটা বিশাল জয়, তার জন্য আজকে সবাইকে নিয়ে একটা জায়গায় বসে সেখানে ধন্যবাদ জানানো এবং আগামী দিনও সংগঠনকে আরও বেশি শক্তিশালী এবং ইতিমধ্যেই আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনও আমাদের সন্নিকটে এসে গেছে, সেই পঞ্চায়েত নির্বাচনে যাতে আরও ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়ে আজকে সেখানটায় বসা এবং সর্বোপরি সবাইকে নিয়ে আগামী দিন কল্যাণপুর বিধানসভা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে। জানেন এই বিধানসভা এই লোকসভা নির্বাচনে সামান্য ভোট 4,971 ভোট বিরোধীরা পেয়েছে। আমরা চাইছি এই ভোটটাও যাতে আগামী দিন তাদের পক্ষে না যায়। আমাদের উন্নয়নের দ্বারা আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাজির নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রী আজকে শপথ নেবেন, ওনার নেতৃত্বে তৃতীয়বারের মতো ভারতবর্ষের যে উন্নয়ন সেদিকে মানুষ আজকে ধাবিত হচ্ছে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনেও তার যাতে জয়ের দ্বারা অব্যাহত থাকে সেই বিষয়েই আজকে সেখানটায় বসা এবং সবাইকে নিয়ে আগামী দিন চলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মণ্ডল কমিটির সহ সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য, মণ্ডল এলাকার প্রতিটি মোর্চার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন স্তরের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। এছাড়াও প্রতিটি বুথ কমিটির কার্যকর্তারাও এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, নিউজ নাও। 10টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।